নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর লৌহ কপাট। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। সংসারে চাওয়া আর পাওয়ার মধ্যে চিরন্তন অসহযোগ। যা চাই তা পাই না, আর যা চাই না বলে তারস্বরে চিৎকার করি, পাওয়ার ঘরে তারই বোঝা স্তূপাকার হয়ে ওঠে। এ অতি মামুলি কথা, যার প্রত্যক্ষ উপলব্ধি থেকে রক্ষা পেয়েছে এমন নরনারীর সাক্ষাৎ মিলবে না কোনো দেশে এবং কোনো যুগে। এই পুরাতন তত্ত্বের অধুনাতন দৃষ্টান্ত আমরা দুজন, বিখ্যাত জেলার মৌলভী মোবারক আলী আর তার অখ্যাত ডেপুটি বাবু মলয় চৌধুরী। খানিকটা আগেই বলেছি, স্বদেশীদের কাছে নিজের পরিচয়টা একটু বিশদভাবে দেওয়ার জন্য মোবারক আলী অনেকদিন থেকে ছটফট করছিলেন। সে বিষয় এখানকার ক্ষেত্র অতি সংকীর্ণ। কারণ প্রথমত সংখ্যায় এরা নগণ্য, দ্বিতীয়ত গোড়াতেই তাঁর ব্যাকরণ নিষ্ঠার অমর্যাদা আলী সাহেবের অভিমানকে এতখানি আঘাত দিয়েছে যে ওদের সংস্রব থেকে তিনি নিজেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন। এদিকে সমতল ভূমি থেকে নানা সূত্রে নানা রুচিকর খবর প্রতিদিন তাঁর কাছে ভেসে আসছিল। একদিন শুনলাম কোনো একটা বড় জেলে 1000 স্বদেশীওয়ালা তাদের সদ্যলব্ধ 2000 নতুন কম্বল একত্র জড়ো করে খাণ্ডবদাহনের চাক্ষুষ অভিজ্ঞতা লাভ করেছেন এবং সঙ্গে সঙ্গে আবার একজোড়া করে নতুন কম্বল দাবি করে মাঠের মধ্যে সত্যাগ্রহ করে পড়ে আছেন। স্যাটানিক গভর্নমেন্টের কম্বলগুলোও যে শয়তান, এ তত্ত্ব অস্বীকার করি না, এবং শয়তানকে যে আগুনে পুড়িয়ে মারতে হয় এ যুক্তিও অকাট্য। অতএব বন্ধুৎসবের অর্থ বুঝি, কিন্তু আর একজোড়া শয়তান দাবি করে আবার সত্যাগ্রহ কেন? কেন আবার? গর্জে উঠলেন মোবারক আলী। পিঠ চোল করছে, বুঝতে পারছেন না? ওষুধ চাই। আবার একদিন শোনা গেল আর একটা কোন স্পেশাল না সেন্ট্রাল জেলে ভাত ডালের হোলি চলছে। অন্ন উদরে প্রবেশ না করে নিক্ষিপ্ত হচ্ছে কারাকর্মীদের মাথায়, এবং শূন্য থালার সামনে বসে সারিবন্দি রাজবন্দিরা গর্জন করছেন, मैं भूखा हूं। এর কদিন পরেই কোত্থেকে এলো এক উড়ো খবর, সেখানে নাকি স্বদেশী বাবুরা সন্ধ্যাবেলায় ব্যারাকে না ঢুকে চড়েন গাছে এবং গভীর রাত পর্যন্ত আবৃত্তি করেন শিবরামের মহাসঙ্গীত। মোবারক বললেন, গুলি খেয়ে গাছের ওপর থেকে পাখি পড়তে দেখেছি, মানুষ কি করে পড়ে দেখতে ইচ্ছা করে। অর্থাৎ ওখানে উপস্থিত থাকলে দৃশ্যটা তিনি স্বহস্তে উপভোগ করতেন। এই জাতীয় খবর আমাদের স্নায়ুতন্ত্রীর ওপর যে আঘাত করত, তার প্রতিক্রিয়া উভয়ের বেলায় ছিল বিপরীত। আমি প্রার্থনা করতাম, এই সব স্বদেশী পীঠস্থান থেকে আমাকে রক্ষা করো ভগবান। মোবারকের প্রার্থনা ছিল, হে খোদা তাল্লা, বেশি নয়, 100-5 বেয়ারা স্বদেশী আমার হাতে এনে দাও, একবার পরখ করে দেখি তারা কিরকম চিজ। নিছক নৈবর্তিক প্রার্থনায় নির্ভর না করে তিনি শেষ পর্যন্ত কালি কলমের আশ্রয় নিলেন। লিখিত আবেদন জানালেন উপরওয়ালার দরবারে। এই সংকটকালে তিনি তার সমস্ত শক্তি ইংরেজ সরকারের সাম্রাজ্য রক্ষায় নিয়োগ করতে উৎসুক। অতএব তাকে কোনো বৃহৎ রাজনৈতিক জেলে স্থানান্তরিত করা হোক। কিন্তু কর্তৃপক্ষের রসজ্ঞান আছে। তার সরব এবং আমার নীরব কোনো প্রার্থনাই পূর্ণ হল না। মোবারক রয়ে গেলেন পাহাড়ের দেশে চোর ডাকাত আগলে। আমার ডাক পড়ল এক নির্জলা স্বদেশী ছাউনিতে সত্যাগ্রহী দমনের মহান ব্রত স্কন্ধে নেবার জন্য। দুর্গম জঙ্গলে ঘেরা ডজনখানেক ভাঙা বাড়ি, এককালে ছিল গোলা বারুদের কারখানা। প্রহরে প্রহরে বেয়নেট দেখাত টহলদার প্রহরী। অজ্ঞ পথচারীরা প্লীহা কাঁপিয়ে হুঙ্কার দিত, হুকুমদার। কালক্রমে প্রহরী বদল হল। বেলুচ রেজিমেন্ট যেখানে ছিল
সেখানে দেখা দিল ফেরুপাল। তারাও প্রহর ঘোষণা করে। হুকুমদার বলে না, বলে হুক্কা হুয়া। এক যুগ পরে আজ আবার এলো পট পরিবর্তনের পালা। কোদাল, কুড়ুল আর শাবলের ঘায়ে ভিটে ছাড়া হয়ে গেল শিবরামের দল। নতুন দৃশ্যে যারা অবতীর্ণ, সরকারের চোখে তারাও এক জাতীয় জীবন্ত গোলা বারুদ। তাই নতুন করে আবার শুরু হয়েছে সশস্ত্র প্রহরীর টহল গর্জন। হুঁশিয়ারির সরঞ্জাম এবার ব্যাপকতর। এই কারখানা থেকে একদিন যে বুলেট বেরিয়েছিল তাদের খ্যাতি ছিল আন্তর্জাতিক। রক্ত পিছল পথে তারাই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যের উদ্বোধন। আজ যে সব বুলেট জড়ো হলো, এই ভাঙা ঘরের বুকে তাদের পথ রক্তহীন। কে জানে, হয়তো এদের হাতে এই পথ বেয়েই আসবে একদিন এই সাম্রাজ্যের উপসংহার। জঙ্গলের পাশে মাঠ, সেখানে তৈরি হলো সারি সারি চালাঘর, শালের খুঁটি, খড়ের ছাউনি আর চাটাইয়ের বেড়া। পাঁচিল ছাড়া জেল হয় কেমন করে? কারাগার বলতে প্রথমেই বুঝি কারা প্রাচীর। সে থিওরি বাতিল হয়ে গেল। একটা সূক্ষ্ম কাঁটাতারের বেষ্টনী কোনো রকমে আবরু রক্ষা করে বাঁচিয়ে দিল জেলের মান, মসলিনের ওড়না যেমন করে লজ্জা নিবারণ করে রাজপুত রমণীর। কাস্তেধারী পথচারী কৃষকের দল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর হাসে। যারা তরুণ ঠাট্টা করে বলে, এ জেল না বাবুদের বাগান বাড়ি? একটু প্রাচীন যারা সম্ভ্রমের সঙ্গে উত্তর দেয়, ওখানে কারা থাকবে জানিস? স্বদেশী বাবুরা। গান্ধী রাজার লোক, এ তো চোর ডাকাত নয় যে পালাবে। সেটা আমরাও বুঝি। তবু চিন্তিত হলেন অভিজ্ঞ ও দক্ষ জেলার মহেশ তালুকদার। কিন্তু শ্বেতাঙ্গ ইন্সপেক্টর জেনারেল তার আশঙ্কাকে আমল দিলেন না। বললেন, 2-4-10টা যদি পালায়, টেক নো নোটিস। তার বেশি হলে একটা রিপোর্ট পাঠিয়ে দিও আমার অফিসে। তবে রেস্ট অ্যাসিওর্ড জেলার, সে রিপোর্ট তোমাকে দিতে হবে না, এরা পালাবার জন্য আসেনি। তার ঘেরা শেষ হতেই শুরু হলো বন্যা প্রবাহ। বড় বড় মোটরযান ভর্তি, আসছে তো আসছেই। যুবক, বৃদ্ধ, প্রৌঢ় ও কিশোর, উচ্ছল হাসি আর প্রদীপ্ত উৎসাহ। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে বন্দে মাতরম, মহাত্মা গান্ধীজি কি জয়। আজ কত এলো? 325। মোটে আমাদের এসেছে 457। পাশাপাশি দু জেলের কর্মীদের দিনান্তে দেখা হলে আলাপের বিষয় ওই একটি। পাকা বাড়িতে থাকেন নেতা এবং উপনেতার দল, প্রথম ও দ্বিতীয় শ্রেণী, আর তৃতীয় শ্রেণীর জন্য খড়ের চালা। তাদের আর শেষ নেই। 500, 600, 800, 1000, 1200। আর যে জায়গা নেই। কে শোনে সেই কথা? বন্যার জল ফুলে ফেপে উঠছে প্রতিদিন। এ যৌবন জল তরঙ্গ রুধিবে কে? কাঁটাতারের গেট, তার সামনে টালির ঘরে অফিস বসেছে। কাজ চলেছে সকাল থেকে রাত 12টা। লড়াই ফেরতা সুপার ক্যাপ্টেন ব্যানার্জি, প্রবীণ ও সুদক্ষ জেলার মহেশ তালুকদার, 4 জন তাঁর ডেপুটি। তারপর আছে কেরানিকুল এবং সিপাহী শান্তির বিশাল বাহিনী। টেবিলে টেবিলে ওয়ারেন্টের হিমালয় আর ফাইলের পিরামিড। নানা আকারের আর নানা প্রকারের খাতার উপর কলম চলছে অবিরাম। তার সঙ্গে চলছে হাসি, পরিহাস, চা, সিগারেট আর মাঝে মাঝে অফিস পলিটিক্সের রুচিকর ফোড়ন। ও বাবা, এ যে সবাই দেখছি রাইগোরাস ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ড। কি শ্রমটা করছেন এরা? অনেকটা আপন মনেই বললে সুধাংশু। আমদানি বইয়ে ওয়ারেন্ট নকল করা তার কাজ। ডেপুটি জেলার হৃদয়বাবু চা খাচ্ছিলেন। বললেন, কেন, শ্রমটা কম হচ্ছে কোথায়? তোমাদের ঘানি টানা, পাথর ভাঙা এসব করছে না বটে, কিন্তু ওদের লাইনে ওরা খাটছে সারাদিন। যথা যথা ভোরে উঠেই মিলিটারি কায়দায় বললেন হৃদয়বাবু, বায়া ডাইনা, বায়া ডাইনা, ঘুম যাও, বায়া ডাইনা, বায়া ডাইনা, ঠের যাও। সকলেরই হাতের কাজ বন্ধ হয়ে গেল। জ্যোতিষদা বললেন এধার থেকে, খেপে গেলেন নাকি হৃদয়বাবু? ওসব কি বলছেন? হৃদয়বাবু গম্ভীরভাবে বললেন, বুঝতে পারছেন না? প্যারেড,
স্বদেশী প্যারেড। আপনারা যাকে বলেন লেফট রাইট, অ্যাবাউট, টার্ন, লেফট রাইট, হল্ট। হাসির রোল উঠল ঘর জুড়ে। জ্যোতিষদা কলকাতা থেকে ডেলি প্যাসেঞ্জার, ভোরবেলার খবর রাখেন না। সন্দেহের সুরে বললেন, এসব সত্যি করে নাকি ওরা, না বানিয়ে বলছেন আপনি? হৃদয়বাবু চায়ে শেষ চুমুক দিয়ে বললেন, আপনি ভাগ্যবান লোক দাদা, রোজ বৌদির হাতে লেজ্জ পেয়েও খেয়ে 10টা 5টা করছেন। একদিন মশার কামড় খান না আমাদের সঙ্গে এই জঙ্গলে, নিজেই দেখতে পাবেন বানিয়ে বলছি কিনা। জ্যোতিষদা একটা কি বলতে যাচ্ছিলেন, সুধাংশু বাধা দিয়ে বললে, সে থাকবে, আপনি বলুন এর পরের পর্বটা কি? হৃদয়বাবু সিগারেট ধরাতে ধরাতে বললেন, এরপরেই শুরু হলো ক্লাস। নিম্ন প্রাইমারি থেকে MA পর্যন্ত যত রকমের ক্লাস আছে সব। কতক ঘরে, কতক মাঠে, কতক বা গাছতলায়। এত বড় রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি পৃথিবীতে আর কোথাও পাবে না। কটা অবধি ক্লাস চলে? ঘড়ি ধরে 11টা। তারপর স্নান এবং আহার পর্ব, ঘণ্টাখানেক বিশ্রাম। 2টো থেকে শুরু হবে বক্তৃতা, আলোচনা, ডিবেট, আর তার মধ্যে, গলা খাটো করে বললেন হৃদয়বাবু, কোনো কোনো ঘরে সিক্রেট মিটিং কিংবা ক্লোজ ডোর মন্ত্রণা সভা। এই জেলে বসেই ভবিষ্যৎ প্রোগ্রাম তৈরি হচ্ছে, জেনে রেখো। তারপর বিকেলবেলায় খেলাধুলো, দাঁত কপাটি, হাডুডুডু, দাড়ি বাঁধা, চোর। সন্ধ্যার পরে আমোদ প্রমোদ, ক্যারিকেচার, ম্যাজিক, সাঁওতাল নাচ, আর কত কি। কোনো ঘরে আবার গানের মজলিসও বসে, তার সঙ্গে জলের ড্রাম বা বালতির সঙ্গত। নিতাই বক্সী নিঃশ্বাস ফেলে বললেন, বেশ আছে কিন্তু লোকগুলো। জেল খেটে দেশোদ্ধার হলো, এদিকে ফুর্তির সীমা নেই। আর আমাদের অবস্থা দেখো, কোন সকালে 1 কাপ চা খেয়ে বেরিয়েছি, 12টা বেজে গেল। কখন যে ফিরব কে জানে। আর ফিরেও তো সেই লোহা কাটাদের হোটেলের শুকনো ভাত, থালায় ঢাললে ঝনঝন করে ওঠে, যেন পাথরের টুকরো। ছোকরা মতো কে একজন বলল, তার চেয়ে বলুন না দাদা, গান্ধীজি কি জয় বলে বেরিয়ে পড়া যাক। লোহা কাটাদের লোহার টুকরোর বদলে দিব্যি দুবেলা গরম গরম। চালিয়ে হুজুর। জমাদার তমেশ্বরনাথ মিশির সেলাম দিয়ে আমন্ত্রণ জানালো। ব্যাপার নতুন কিছু নয়, প্রায় দৈনন্দিন ঘটনা। রন্ধনযজ্ঞ সবেমাত্র সমাপ্ত হয়েছে। এবার ভোজনযজ্ঞের উপক্রমণিকা, অর্থাৎ পরিবেশন। জেলের ভাষায় যাকে বলে ফিডিং প্যারেড। নিতাই বক্সির টিফিন ক্যারিয়ারে হোটেলের শুষ্ক অন্ন শুষ্কতর হতে লাগল। টুপিটা তুলে নিয়ে ছুটতে হলো অপরের সদ্যপক্ষ অন্ন বিতরণ উৎসবে খবরদারি করবার জন্য। তিনি একা নন, আমরাও সঙ্গ নিলাম, সমব্যথার ব্যথী। ডেপুটি জেলার বাহিনীর এটা হচ্ছে দৈনন্দিন অভিযান। ফল যা হবে সেটাও আমাদের মুখস্থ। বন্টন ব্যাপারে যথাসম্ভব হুঁশিয়ারি সত্ত্বেও অন্তত 50 জনের ভাত কম পড়বে। যদিও চাল যেটা দেওয়া হয়েছে বরাদ্দ মতো, তার হিসাব নির্ভুল এবং রান্নার ব্যবস্থা ও তত্ত্বাবধানে কোনো ত্রুটি নেই। তারপর হবে একটা নিষ্ফল এনকোয়ারি, অর্থাৎ স্বদেশী ক্যাম্পের পাণ্ডাদের সঙ্গে খানিকটা নিরর্থক বাগবিতণ্ডা। জমাদার বলবে, আমি খোদ দেখেছি, এই 5টো বাবু 2বার করে ভাত লিয়েছে। স্বদেশীরা গর্জে উঠবেন, মিথ্যা কথা, আমরা ঘোর প্রতিবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত ওদের কোনো মতে ঠান্ডা করে আমাদের রিপোর্ট দিতে হবে। রন্ধনশালার সাধারণ কয়েদিদের অনবধানতা বশত 23 সের 10 ছটাক চালের ভাত পুড়ে গিয়ে মনুষ্য খাদ্যের অযোগ্য হয়ে গেছে। অতএব ওই পরিমাণ চাউল অতিরিক্ত ইস্যু করা হোক। অতঃপর বড় সাহেবের হুকুম হবে তথাস্তু, এবং নতুন করে কয়লা পড়বে বয়লারে। এই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে প্রতিদিন। স্বদেশী নেতারা বলছেন, আমাদের হাতে কিচেন ছেড়ে দিন, সেখানকার সাধারণ কয়েদিদের চালাবো আমরা, রসদ হিসাব করে বুঝে নেব, বাকি দায়িত্ব আমাদের। কিন্তু কর্তৃপক্ষ রাজি নন। সরকারের মর্যাদা ক্ষুণ্ণ না করে এ ব্যবস্থা চলে কেমন করে? কিচেন আমাদেরই চালাতে হবে, জেল ম্যানেজমেন্ট সরকারের দায়িত্ব। তোমরা কয়েদি,
কয়েদিদের হাতে কর্তৃত্ব ছেড়ে দেওয়া যায় না। মাসখানেক পরে একদিন সকালবেলা রসদ গুদামের ধার দিয়ে যাচ্ছিলাম। বারান্দায় বসে স্টোর ক্লার্ক সুরেশবাবু হিসাব কষছেন। টেবিলের ওপাশে আর একখানা চেয়ারে বসে আছেন ও তরফের একজন ছোট নেতা বিমল মজুমদার, তাঁর হাতে খাতা পেন্সিল। সুরেশবাবুর হাঁক শোনা গেল। হলুদ 37-এর 12 ছটাক হচ্ছে বিমলবাবু। আপনার কত হলো? আজ্ঞে আমার হচ্ছে 13 ছটাক। বেশ, ওই 1 ছটাক আপনাকে বকশিস দেওয়া গেল। দুজনেই হেসে উঠলেন। যেসব সাধারণ কয়েদিরা মাল ওজন করছিল তাদের মুখেও দেখলাম খুশির ঝলক। সমস্ত রসদ কষে মাল ওজন করে বিমলবাবু কিচেনে নিয়ে গেলেন কয়েদির মাথায় চড়িয়ে। শুনলাম উনিই নাকি এ মাসের মতো মেস কমিটির সেক্রেটারি। রন্ধনশালার তদারক করছেন আর একজন, তিনি কিচেন কমিটি। রান্নার চেহারাও দেখলাম বদলে গেছে। জেলের আইনে প্রত্যেক কয়েদির প্রাপ্য হচ্ছে 4 ছটাক সবজি। 1 গাড়ি তরকারি আসে রোজ। আলু, বেগুন, কুমড়ো, পালং শাক, মূলো, বাঁধাকপি, আরও কত কি। এই হরেক রকমের জিনিস একসঙ্গে মিলিয়ে একটা উপাদেয় রসায়ন তৈরি হতো এতকাল। আজ সেই একই উপকরণ যোগে তরকারি হচ্ছে 2টো, আলু আর বাঁধাকপির ডানলা, বাকি সব দিয়ে একটা চচ্চড়ি মতো। ডাল আর জলের অসহযোগ আমরা কোনোদিন ঘোচাতে পারিনি। এবারে দেখলাম তারা বেমালুম মিলে গেছে এবং তার মধ্য থেকে উঁকি দিচ্ছে মাছের মাথার ভগ্নাংশ। একমাত্র ভাজা ছাড়া মৎস্যখণ্ডের যে আর কোনো সদ্গতি করা যেতে পারে, রন্ধন কর্তৃপক্ষের সেটা কল্পনার বাইরে ছিল। সেই মৎস্যকেই দেখলাম কালিয়া রূপে শোভা পাচ্ছে কয়েদির থালায়। কিচেন কমিটি হেসে বললেন, কি দেখছেন ডেপুটিবাবু? বিধাতা আমাদের রসনা দিয়েছেন 2টো কাজের জন্য, বক্তৃতা আর সুখাদ্যের রসগ্রহণ। প্রথমটা যখন আপনারা গায়ের জোরে বন্ধ করলেন, সে লোকসান তো দ্বিতীয়টা দিয়েই পুষিয়ে নিতে হবে। আমি বললুম, শুধু পুষিয়ে নেওয়া? বলুন, সুদ শুদ্ধ আদায় করে নেওয়া। মেস কমিটি হেসে উঠলেন। ফিরবার পথে ভাবতে ভাবতে এলাম, কার হুকুমে হলো এসব? কেউ জানল না, তবু হয়ে গেল রাতারাতি কর্তৃত্ব হস্তান্তর। আনুষ্ঠানিকভাবে নয়, কতকটা যেন স্বভাবের নিয়মে আপনি আপনি। কর্তৃপক্ষ দেখেও চোখ বুজে রইলেন, মনে মনে বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সবচেয়ে খুশি হলাম আমরা, অর্থাৎ নিতাই বক্সির দল। 50 আদমি কা ভাত ঘট গিয়া, এই ভয়াবহ রিপোর্ট নিয়ে আর আসে না তমেশ্বর মিশির। এনকোয়ারির দায় থেকে মুক্তি পেয়েছি। দিন যায়, মাস যায়, বছরও যায় যায়। জোয়ারের বেগ শেষ হলো। দেখা দিয়েছে ভাটার টান। যারা মাঝ দরিয়ায় তরি ভাসিয়েছিল, ঝড়ঝঞ্ঝার ভ্রুকুটিকে গ্রাহ্য করেনি, তাদের মন আজ ঘরমুখী, তীরের আশ্রয়ের জন্য ব্যাকুল। দেশমাতৃকার দীপ্ত মূর্তি অনেকের চোখেই ঝাপসা হয়ে এসেছে। উজ্জ্বল হয়ে উঠেছে আপন আপন গৃহের রূপ। দেহ ক্লান্ত, মন অবসন্ন, মেজাজ রুক্ষ। প্যারেড, ডিবেট আর ক্যারিকেচার আপনা হতেই বন্ধ হয়ে গেছে। তার জায়গায় এসেছে অসহিষ্ণু বাকযুদ্ধ আর অহেতুক দলাদলি। বাইরের খবর কি? জেলের এই কদন্য আর কম্বল শয্যা আর কতকাল কপালে আছে? মহাত্মাজি কি বলছেন? কম্প্রোমাইজের কতদূর হলো? এই সব প্রশ্ন ঘুরে ফিরে গুঞ্জন করছে সবারই মনে মনে। আফিস চলছে মন্দাক্রান্তা ছন্দে। যেখানে রাত 12টায় নিঃশ্বাস পড়ত না, সেখানে বেলা 12টায় নাক ডাকে। আগমনীর পালা অনেক দিন শেষ হয়েছে, এখন চলেছে বিসর্জনের পর্ব। রোজই একদল বেরিয়ে যাচ্ছে জেলের মেয়াদ শেষ করে। বন্ধুরা গেট পর্যন্ত এসে বিদায় দিয়ে যায়। মুরব্বীরা ভিড় করেন আফিস পর্যন্ত। তারপর পাথেয় নিয়ে চলতে থাকে দর কষাকষি। খোরাকি 2 দিন হবে না 3 দিন? নৌকা ভাড়া 3 টাকা হবে না 3.5? জেলার মহেশ তালুকদার খাঁটি ব্যুরোক্র্যাট। ইস্পাতের ফ্রেমের উপর কাদার গাঁথুনি। বিনয়ে সৌজন্যে গদগদ। 3.5 ঘন্টা অসীম ধৈর্য নিয়ে বক্তৃতা শুনে যাবেন, কিন্তু টাকার অঙ্ক 3 থেকে 3.5 হবে না। ওদিকে স্বদেশী পাণ্ডারাও ইস্পাতের জাত,
মাঝে মাঝে যখন সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয় তখন ডাক পড়ে আমার। জেলার সাহেবের অনুগ্রহে আমি হচ্ছি তার ভৌগোলিক উপদেষ্টা। এই যে মলয়, তুমি তো অনেক কাল কাটিয়েছ ওদেশে। বলো তো, কুমিল্লা থেকে বদরখালি নৌকা ভাড়া কত? কুমিল্লার সঙ্গে আমার পরিচয় ভূগোলের পাতায়, আর বদরখালির নাম এই প্রথম শুনলাম। তবু বিশেষজ্ঞের গাম্ভীর্য নিয়ে বলতে হয়, বদরখালির কোন পাড়ায় বাড়ি আপনার? খালাসদ্য তো আসামিটি বললেন, দক্ষিণ পাড়ায়। নৌকো তো ওদিকে সস্তা, কত চাইছেন আপনি? ভদ্রলোক উত্তর দেবার আগেই তালুকদার সাহেব বললেন, উনি তো 4 টাকা হেঁকে বসে আছেন, আমার মনে হয় 2.5 টাকার বেশি লাগবে না। আমি রায় দিলাম, টাকা 3 মতো পড়বে। যেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে এমনিভাবে বললেন মহেশবাবু, ব্যাস মিটে গেল, মলয়ের যে সব জানা কিনা। পাণ্ডারা মনে মনে উত্তপ্ত হলেও বাইরে কিছুই বললেন না। খালাসিটি ছেলে মানুষ, মেজাজ ঠিক রাখতে পারল না, উষ্মার সঙ্গে বলে উঠল, আচ্ছা, স্বরাজ হলে আমাদের হাতেই ক্ষমতা আসবে, তখন দেখব কি করে আপনাদের চাকরি থাকে। তালুকদার মশাই হেসে উঠলেন, বলেন কি, চাকরি থাকবে না, বরঞ্চ মাইনে বেড়ে যাবে আমাদের। আজ বিদেশি সরকারের পয়সা বাঁচাচ্ছি, তখন বাঁচাবো আপনাদের। কিন্তু আমি জানি তালুকদার সাহেব কড়াকড়ি যতই করুন, শেষ পর্যন্ত হার হতো তাঁরই, অন্তত বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক যেমন করে হারতেন আমাদের 18 নম্বর মেসের ম্যানেজার হরিদাসবাবু। গল্পটা যখন মনেই পড়ল বলেই ফেলি। অনেকদিন আগেকার কথা, স্কুলে পড়ি, থাকতাম এক মেসে। নতুন ঠাকুর বহাল হলো মহাদেব মিশ্র। অত করিতকর্মা লোক সারা জীবনে দ্বিতীয়টি আর দেখলাম না। কামিনীবাবুর আফিস ঠিক 8:30টায়। 8টা বাজতে 15 মিনিট হতেই খাবার ঘর থেকে হুঙ্কার এলো, ঠাকুর ভাত নিয়ে এসো। মাছ সবে কোটা হচ্ছে তখন। কামিনীবাবুর সঙ্গে তার যোগাযোগ শুধু লোলুপ দৃষ্টি আর দীর্ঘশ্বাসের মধ্যে দিয়ে। বিকল্প ব্যবস্থা হিসেবে তার জন্য বরাদ্দ ছিল 2 পয়সার দই, অর্থাৎ মধুপর্কের 1 বাটি। হঠাৎ সেদিন দইয়ের বদলে হাতা হস্তে মহাদেবের প্রবেশ। কামিনীবাবু অবাক, ওটা আবার কি? আগে রামরস। রামরস মানে? মহাদেব হাতা উপুর করে দিল কামিনীবাবুর পাতে। দস্তুর মতো মাছের ঝোল, সঙ্গে 1 টুকরা মাছ। কামিনীবাবুর চোখে আনন্দাশ্রু। সে কি এরই মধ্যে হয়ে গেল? করে ফেললাম 1 হাতা। হাঁড়ি নয়, কড়া নয়, হাতায় করে মাছের ঝোল। কামিনীবাবুর কপাল ফিরে গেল সেই দিন থেকে। 2 দিন যেতে না যেতেই মহাদেব গোটা মেসটাকে জয় করে ফেলল। মহাদেব ছাড়া আর কোনো বাবুরই চলে না। আস্তে আস্তে বাজারের ভারও এসে গেল তার হাতে। লেখাপড়া সে জানত না, কাগজ কলমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হিসাব সব মুখে মুখে। রোজ সকালে ম্যানেজার হরিদাসবাবু 2খানা 10 টাকার নোট তার হাতে ধরে দিতেন। সন্ধ্যাবেলা সে খরচ লিখিয়ে হিসাব মিটিয়ে যেত। হরিদাসবাবু খাতা খুলে বললেন, বল মাছ। মাছ 8 টাকা 11 আনা। হরিদাসবাবু লিখলেন 7 টাকা 12 আনা। পটল? মহাদেব বলল, পটল 2 টাকা 15 আনা। হরিদাসবাবু লিখলেন 2 টাকা 4 আনা। এমনি করে মহাদেব যা বলতো প্রতি দফায় বেশ কিছু ডিসকাউন্ট বাদ দিয়ে ম্যানেজার বসাতেন তার খাতায়। লেখা শেষ হলে মহাদেব জিজ্ঞেস করত, কত হলো বাবু? হরিদাসবাবু খাতার অঙ্ক যোগ করে বললেন, 17 টাকা 6 আনা 2 পয়সা। কত ফেরত দিতে হবে? 2 টাকা 9 আনা 2 পয়সা। মহাদেব বিনা বাক্য ব্যয়ে 2 টাকা 9 আনা 2 পয়সা ফেলে দিয়ে চলে যেত। হরিদাস তাকিয়ে থাকতেন। বেশ কিছুক্ষণ সময় লাগতো তার হাঁ বন্ধ হতে। যতই কাটুন, সব যেত জলের ওপর দিয়ে, দুধে হাত পড়ত না কোনোদিন। গল্পটা একদিন জেলার সাহেবকে শোনালাম। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, তারপর হেসে বললেন,
তোমার ওই হরিদাসের সঙ্গে আমার আসল জায়গাতেই তফাৎ। যেমন, তিনি জিতবার চেষ্টা করে ঠকতেন, আমি জিতবার চেষ্টা করি না। আমি জিজ্ঞাসু চোখে তাকালাম। মহেশবাবু আর একটু পরিষ্কার করে বললেন, বুড়ো হয়ে গেলাম, জীবনে নিজের রোজগার থেকে 2 পয়সা কোনো সৎ কাজে কারো হাতে তুলে দিয়েছি বলে তো মনে পড়ে না। দৈবক্রমে গৌরী সেনের এত বড় সিন্দুকটা যখন হাতে পড়েছে, তার থেকে 2-4টে পয়সা যদি ওই বাপ তাড়ানো মা খেদানো ছেলেগুলোর ভোগে লাগে তো লাগুক না, আমার তো কোনো লোকসান নেই। স্বপ্ন দেখছিলাম, দার্জিলিংয়ে আমার সেই বাংলো। বাইরের ঘরে ক্যাম্প চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছি। বেলা গড়িয়ে গেছে। জানলায় দাঁড়িয়ে ডেকে যাচ্ছে কাঞ্চি, বাবুজি বাবুজি। ঘুম কিছুতেই ভাঙছে না। কাঞ্চির হাসির ফোয়ারা খুলে গেল, ছড়িয়ে পড়ল স্বপ্নময় মধুর ঝংকার। ধর্মর করে উঠে পড়লাম। বিছানার পাশে বিশ্রী কর্কশ সুরে বেজে চলেছে অ্যালার্ম ঘড়িটা। রাত 2:15। রাউন্ডে যেতে হবে। নিতান্ত যে কৃতদাস, তারও আছে গভীর রাত্রির বিশ্রামের অবকাশ, আমার নেই। সেই কথাটাই জানিয়ে দিল ঘড়িটা। ফাল্গুনের শেষ, শীত চলে গেছে। রাত্রি শেষের কোমল দেহে লেগে আছে তার বিদায় স্পর্শ। কি মধুময় এই নিশীথ রাত্রির শয্যার আলিঙ্গন। ক্লান্তি টানে অঙ্গ মম। কিন্তু তার চেয়েও প্রবলতর টান মহেশ তালুকদারের ডিউটি রোস্টারের 4র্থ লাইন। বৃহস্পতিবার লেট রাউন্ড। ডেপুটি জেলার বাবু মলয় চৌধুরী। কোনো রকমে শরীরটাকে টানতে টানতে বেরিয়ে পড়লাম। শেক্সপিয়ার যাকে বলেছেন ক্রলিং লাইক এ স্নেল, আজ বুঝলাম এই অনবদ্য বিশেষণটির এর চেয়ে যথাযথ প্রয়োগ আর হতে পারে না। কোনো রাউন্ডগামী জেলার কিংবা তার ডেপুটির সঙ্গে সাক্ষাৎ হয়নি মহাকবির। যদি হতো, বেচারা স্কুলের ছেলেগুলোর মাথায় এত বড় অপবাদের বোঝা চাপিয়ে যেতেন না। রাউন্ডে চলেছি। কিসের উদ্দেশ্যে আমার এই নৈশ অভিযান? কর্তব্যপরায়ণতা, সতর্কতা, নিরাপত্তা ইত্যাদি বড় বড় কথা খুঁটা দিয়ে যতই কেননা একে উঁচুতে তুলে ধরি, নিজের কাছে একথা লুকোনো নেই যে আমার আসল উদ্দেশ্য শিকার সন্ধান। চাকরির উচ্চমঞ্চে আরোহণের যতগুলো সোপান আছে, এও তার মধ্যে একটি। এই শিকার সংখ্যাই হচ্ছে আমার কৃতিত্বের মাপকাঠি। গিয়ে যদি দেখি আমার শিকারের দল, অর্থাৎ নিশাচর প্রহরীকুল সজাগ ও সতর্ক, তাদের মাথার পাগড়ি মাথার উপরেই আছে, চাদরত্ব প্রাপ্ত হয়ে দেহ আবৃত করেনি, তাদের পায়ের জুতো পায়েই শোভা পাচ্ছে, উপাদানের রূপান্তর লাভ করেনি, আমার সমস্ত পরিক্রমা ব্যর্থ হবে। আমার রিপোর্ট হবে একটি লাইন, ফাউন্ড এভরিথিং ইন অর্ডার। বলা বাহুল্য, এই সরল এবং সুরহীন রিপোর্ট কর্তৃপক্ষের কর্ণে সুধাবর্ষণ করবে না, অর্জন করবে কুঞ্চিত নাসিকার অবজ্ঞা। লোকটা কি ওয়ার্থলেস, অর্থাৎ অন্যের গলদ আবিষ্কারের অক্ষমতাই হচ্ছে আমার নিজের গলদের বড় প্রমাণ। কিন্তু অদৃষ্ট যদি প্রসন্ন হয়, আমার রিপোর্টের পাতা ভরে উঠবে বিচিত্র শিকার কাহিনীর সরস বর্ণনায়। কারো হাতে লাঠি নেই, কারুর জামায় বোতাম নেই, কেউ হয়তো দাঁড়িয়ে গেছে 2 মিনিট অবিরাম টহল দিতে দিতে, কেউ বা নিজের সীমানা ছেড়ে গল্পের থলেটা খুলে ধরেছে সদ্য মুলুক প্রত্যাগত কোনো ভাইয়ার কাছে। এছাড়া থাকবে 2-1টা স্লিপিং ওয়াইল অন ডিউটি। নৈশ প্রহরীর সবচেয়ে মারাত্মক অপরাধ ঘুম। ঘুম, তারই বা কত বিচিত্র রূপ। এতদিন জানা ছিল মুদ্রিত চক্ষুই নিদ্রাদেবীর আসন। খাট নাই, পালং নাই, খোকার চোখে বসো। কিন্তু খোকার সে চোখ যদি চেয়ে থাকে, ঘুম পাড়েনি মাসি পিসি তো সেখানে বসতে পারে না। এই কথাই তো শুনে এসেছি মা ঠাকুরমার কাছে। রাউন্ডে বেরিয়ে ধরা পড়ল ছেলে মানুষ পেয়ে কি প্রতারণাই না তারা করে গেছেন। ওই যে সেপাইটি লাঠি ঠুকে ঠুকে টহল দিচ্ছে, পা ফেলছে ঠিক সমান তালে তালে, চোখ খোলা, দৃষ্টি শূন্যে নিবদ্ধ। কাছে এগিয়ে যান, শুনতে পাবেন ওর নাকের ডাক। পথ আগলে দাঁড়ান, ও সোজা এসে পড়বে আপনার ঘাড়ের ওপর। মাথার ওপর থেকে টুপিটা তুলে নিন, ও জানতে পারবে না। ও জেগে নেই,
গভীর ঘুমে বিভোর। ওই পাঁচিলের ধারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে যে শিবনেত্র প্রহরী, লাঠিটা ধরে আছে নিখুঁত অ্যাটেনশনের ভঙ্গিতে, আমাকেই যেন সম্মান দেখাবার জন্যে। দেহ নিষ্পন্দ, মাথাটি পর্যন্ত দুলছে না, ওরও সমস্ত চেতনা নিদ্রাচ্ছন্ন। এরা হঠযোগী নয়, চলন নিদ্রাসন বা অন্য কোনো উৎকট আসনও অভ্যাস করেনি বিষ্ণু ঘোষের আখড়ায়। কিন্তু এর পেছনে আছে দীর্ঘদিনের সাধনা, আর তার মূলে নিতান্ত প্রাণের দায়। সমস্ত জীবনে একটি সম্পূর্ণ রাত্রিও যাদের কাটে না শয্যার আশ্রয়ে, নিদ্রা বশীকরণের এই দুরূহ প্রক্রিয়া তাদের বাধ্য হয়ে শিখতে হয়েছে। এই বিদ্যার জোরেই এরা ধূলি নিক্ষেপ করে আমাদের হুঁশিয়ার চোখে এবং আমাদের মারাত্মক লেখনির কবল থেকে মুক্তি পায়। মুক্তি পায় না তারা এই জাতীয় ভ্রাম্যমান এবং দণ্ডায়মান নিদ্রা যাদের আয়ত্ত হয়নি, নিদ্রা যাদের কাছে স্বয়ং সাপেক্ষ, অর্থাৎ কোনো যৌগিক বা বৈজ্ঞানিক প্রক্রিয়ার আশ্রয় না নিয়ে যারা সোজা সটান আশ্রয় করে ভূমিতল। কিন্তু ধূলি নিক্ষেপের হাত থেকে সেখানেও যে আমাদের চক্ষু যুগল পুরোপুরি মুক্ত নয়, তার প্রত্যক্ষ সাক্ষী আমাদের সহকর্মী মহিতোষদা। ভালো মানুষ বলে মহিতোষবাবুর অখ্যাতি ছিল, সেটা যে অমূলক নয় তার প্রমাণ পাওয়া গেল যখন পুরো 3 মাসের মধ্যেও তার রাউন্ডের জালে কোনো শিকার ধরা পড়ল না। মহিতোষ রাউন্ডের সংখ্যা ও সময় বাড়িয়ে দিলেন, কিন্তু তার কপাল ফিরল না। তারপর একদিন তার নজর পড়ল রাউন্ডে বেরিয়ে প্রতিবারই একটা না একটা পোস্ট তিনি খালি দেখতে পান। অনুপস্থিত সিপাহীর অবস্থান সম্বন্ধে প্রশ্ন করলে তার প্রতিবেশী ওয়ার্ডার এমন একটা জায়গার নাম করে যেখানকার ডাক জৈবিক প্রয়োজনে অলঙ্ঘনীয়। একদিন তিনি অপেক্ষা করতে লাগলেন। 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা যায়। প্রতিবেশী সিপাহী কেমন অস্বস্তি বোধ করছে, কিন্তু তার বন্ধুর দেখা নেই। মহিতোষদা একটা গাছের গোড়ায় বেশ স্থায়ীভাবে বসলেন। ক্রমে প্রহরী বদলের ঘণ্টা পড়ল এবং কিছুক্ষণ পর একদল নতুন সিপাহীও এসে গেল। পুরনো দলকে এবার ফিরে যেতে হবে, কিন্তু যার জন্যে তিনি অপেক্ষা করে আছেন তার অবস্থ যাত্রার অবসান হল না। তারপর সেই বিশেষ স্থানটিকে খুঁজে দেখা গেল কেউ নেই। মহিতোষবাবু নিরাশ হয়ে অগত্যা ফিরে যাবার জন্য উঠে দাঁড়িয়েছেন। হঠাৎ গাছের ওপর থেকে ঝুপ করে তার মাথার ওপর কি একটা পড়ল। এ কি, খাঁকি টুপি এলো কোত্থেকে? প্রথমটা মনে হলো ভৌতিক ব্যাপার, কিন্তু গভীর রাতে গাছের ডাল থেকে নিরীহ ভদ্রলোকের মাথার টুপি বর্ষণ করে মজা দেখবার মতো রসজ্ঞান ভূতেরও আছে কিনা সন্দেহ হলো মহিতোষবাবুর। সন্দেহভঞ্জনে দেরি হলো না। নিরুদ্দেশ সিপাহীর সন্ধান পাওয়া গেল, অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নির্বিঘ্নে এবং সুস্থ দেহে নিদ্রাসুখ উপভোগ করছেন। শিরশ্চ্যুত টুপিটা অসময়ে বিশ্বাসঘাতকতা না করলে সে নিদ্রার ব্যাঘাত ঘটাবার আশু সম্ভাবনা ছিল না। মহিতোষবাবু অতঃপর আবিষ্কার করলেন ব্যাপারটা আকস্মিক নয়। 3টি বৃহৎ শাখার প্রশস্ত সঙ্গমস্থলে কম্বল বিছানো এবং সেটা নিয়মিত নিদ্রা স্থায়ী ব্যবস্থা। কারো ব্যক্তিগত বন্দোবস্ত নয়, রীতিমতো যৌথ কারবার। লভ্যাংশ সমান ভাগে বন্টন করা হয়, অর্থাৎ প্রত্যেকটি সিপাহী পালাক্রমে এই নিদ্রাসুখ ভোগ করেন এবং তার শূন্য পোস্টের ওপর রাউন্ড অফিসারের যখন নজর পড়ে পার্শ্ববর্তী বন্ধুরা কৈফিয়ত দেয়, কল অফ নেচার স্যার। জেল কর্তৃপক্ষের সৌভাগ্য সকলেই মহিতোষবাবু নন। পাহারাওয়ালার মধ্যে যেমন একদল থাকে বুনো ওল, রাউন্ডওয়ালাদের মধ্যে তেমনি আছে 2-4টা বাঘা তেঁতুল। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের গগন ডিপটি। ভদ্রলোক পদে কেরানি, কিন্তু পরিচ্ছদে ডেপুটি জেলার। নাম গগন হালদার। সিপাহীরা বলে গগন ডিপটি, যদিও কেরানি হিসেবে রাউন্ড তার অবশ্য করণীয় নয়। তাঁর অত্যধিক উদ্যম ও উৎসাহ লক্ষ্য করে কোনো সুরসিক জেলার রাউন্ডের তালিকায় গগনবাবুর নামটা ঢুকিয়ে দিয়েছিলেন। সেই অবধি তাঁর দাপটে সিপাহীকুল কম্পমান। টহল দিতে দিতে 2 মিনিট যদি কারো পা দুটো থেমে যায়, লাঠিখানা জড়িয়ে ধরে চোখ দুটো জড়িয়ে আসে তন্দ্রায়। অন্য বাবুদের কাছে কান্নাকাটি চলে, রেহাই পাওয়া যায়, কিন্তু গগন ডিপটির কাছে নিস্তার নেই।
তাই তার রাউন্ডের পালা যেদিন পড়ে, সিপাহী মহলে হুঁশিয়ারির অন্ত নেই। সবাই সেদিন পুরোদস্তুর ভালো ছেলে। এভরিথিং ইন অর্ডার। বলা বাহুল্য সেটা গগনবাবুর কাম্য হতে পারে না। তার কলমের খোঁচায় 2-4টে যদি ধরাশায়ী না হলো, তার ডেপুটিত্ব বজায় থাকে কেমন করে? কিন্তু এমনি দুর্ভাগ্য, সিপাহীরা ষড়যন্ত্র করেছে, তাকে সে সুযোগ দেবে না। একদিন এক অভিনব কৌশল এলো তার মাথায়। গগনবাবু জানেন, আমাদেরও অজানা নেই। রাউন্ড শেষ হলেই প্রহরীদের মধ্যে জাগে আরামের লোভ। চাক, ফাঁড়া কাটল বলে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেউ কেউ হয়তো বুট খুলে একটু আরাম করে বসে, কেউ বা খানিক গড়িয়ে নেয় কোনো গাছের নিচে কিংবা বারান্দার কোণে। সেই দুর্বল ক্ষণের সুযোগ নিলেন গগনবাবু। একটা পরিক্রমা শেষ করে আধ ঘন্টা লুকিয়ে রইলেন অফিসে। তারপর আবার শুরু হলো তাঁর দিগ্বিজয়। এবার জাল ভরে গেল মূল্যবান শিকারে। গোটাচারেক স্লিপিং, 6-7টা সিটিং অ্যান্ড ডোজিং, তাছাড়া ডজনখানেক টুপিহীন মাথা আর বেল্টহীন কোমর। শাস্তির হিড়িক পড়ে গেল পরদিন সকালের অফিসে। গগন ডিপটির কৃতিত্বে ম্লান হয়ে গেল সত্যিকার ডিপটির দল। সেবার মাঘ মাসের মাঝামাঝি। পদ্মার তীরে খোলা মাঠের মধ্যে জেল, তার উপর বাংলার শীত। হাড়ের ভিতর থেকে কাঁপুনি উঠে ছড়িয়ে পড়ে দেহের প্রতি অঙ্গে। রাত 3:30। চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। তার কণাগুলো ঝরে পড়ছে বৃষ্টি ধারার মতো, আর বিধে যাচ্ছে অস্থি মজ্জায়। সর্বাঙ্গে কাপড় জড়িয়ে চোখ দুটো কোনো রকমে খুলে রেখে এখানে ওখানে দাঁড়িয়ে কাঁপছে সিপাহের দল। এই ভয়ঙ্কর নিশীতে দীর্ঘ প্রাচীরের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে কেউ। আপাদমস্তক কম্বলে ঢাকা, যেন কুয়াশার সাগরে একটি বাসমান ভেলা। 7 নম্বরের কোণ পার হতেই হাঁক দিল সতর্ক প্রহরী, আসামি ভাগতা হ্যায়। সেই ভয়াবহ বার্তা তীরের ফলার মতো বিঁধল গিয়ে সকলের কানে। বেজে উঠল হুইসেল এবং সঙ্গে সঙ্গে গেট সেন্ট্রি বাজিয়ে দিল অ্যালার্ম। আশেপাশে যারা ছিল ছুটে এলো লাঠি হাতে। বেগতিক থেকে কম্বল ধাবমান হলো, কিন্তু সিপাহীরা ঘিরে ফেলল চারিদিক থেকে। কি যে সে বলল কারো কানে গেল না। লাঠি চলল বেপরোয়া। মিনিট কয়েকের মধ্যে কর্তারা যখন এসে পৌঁছলেন, কম্বলকে তার আগেই ধরাধরি করে তোলা হয়েছে হাসপাতালের বারান্দায়। চোখ মুখ ফুলে উঠেছে, চিনতে কষ্ট হয়। আর্তনাদ শুনে বোঝা গেল কম্বলধারী পলাতক আসামি নয়, স্বনামধন্য রাউন্ড বিশারদ গগন ডিপটি। পূর্ব প্রসঙ্গে ফিরে আসা যাক। কি বলছিলাম? আমি রাউন্ডে চলেছি। রাত 2:25। খানিকটা পথ চলবার পর একবার চারদিক যখন তাকিয়ে দেখলাম, নিঃশব্দে ঝরে পড়ে গেল মুহূর্ত পূর্বের পুঞ্জীভূত গ্লানি আর বিরক্তির বোঝা। এ কোন পৃথিবী? এর দিকে রন্ধ্রে রন্ধ্রে ভরে উঠেছে বাসন্তী জ্যোৎস্নার রজত প্লাবন। নিস্তব্ধ রাত্রির সর্বদেহে সঞ্চার করেছে শোভা, সম্ভ্রম ও শুভ্রতা। দিনের আলোয় যা কিছু ছিল তুচ্ছ ও রূপহীন, জ্যোৎস্নার মায়াস্পর্শে তাকেই দেখছি সুন্দর ও মহিমাময়। ওই চুন বালি খসা ভাঙা বাড়িটা যেন রূপকথার রাজপুরী, ওই কাঁটা ঝোপটা যেন মায়া কানন। হঠাৎ কোথা থেকে ভেসে এলো বাঁশির সুর, ক্লান্ত করুণ বেহাগের ব্যাকুলতা। কেও হৃদয় মথিত আকুল কান্না গলিত ধারায় লুটিয়ে পড়েছে ফাল্গুন নিশিতিনীর বুকের ওপর। গেট পেরিয়ে এগিয়ে চলেছি। 127 ঠিক হ্যায় হুজুর, তালা জানলা সব ঠিক হ্যায়। বুটটুকে সসেলাম রিপোর্ট জানালো 2 से 3 का সতর্ক প্রহরী, অর্থাৎ 2 এবং 3 নম্বর ওয়ার্ড মিলে আসামির সংখ্যা 127 এবং তারা সবাই উপস্থিত। এই কথা জানিয়ে দিল ভারপ্রাপ্ত ওয়ার্ডার। তাকিয়ে দেখলাম 127-এর একও নেই 2টো ব্যারাকের কোনো কোণে। চ্যাটাইয়ের বেড়া আর বাখারির জানলা কবে নিশ্চিহ্ন হয়ে গেছে। কয়েদিরা সব ছড়িয়ে আছে মাঠের এখানে ওখানে, মিশে গেছে অন্য সব ওয়ার্ডের বন্দীদের দলে। তবে তালাগুলো সব বন্ধ আছে ঠিকই, এবং তার শক্তি পরীক্ষাও চলেছে যথারীতি। 2 ঘন্টা অন্তর নতুন প্রহরী এসে শূন্য ঘরের তালা টেনে জানলা টুকে রিপোর্ট দিচ্ছে
সব ঠিক হ্যাঁ হুজুর। আরও এগিয়ে গেলাম। ইতস্তত বিক্ষিপ্ত নিদ্রিত মানুষ, মাঝে মাঝে ঠকাস ঠকাস বুটের শব্দ, সবার উপর গড়িয়ে পড়ছে অবিশ্রান্ত বাঁশির সুর। 12 নম্বরের কোণে মেহগিনি গাছের তলায় একটি ছোট বাঁধানো চত্বর, তারই উপর বসে যে ব্যক্তিটি এই সুরের জাল বুনছেন তার কাছে আমার আগমন অজ্ঞাত রয়ে গেল। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। তারপর কখন এক সময় তার পাশটিতে বসে পড়েছি এবং কখন সে সুর থেমে গেছে কিছুই বুঝতে পারিনি। চমকে উঠলাম তার কণ্ঠস্বরে। কি খবর ডেপুটি বাবু, বেআইনি হচ্ছে না? মুহূর্তে নিজেকে সামলে নিলাম। তা একটু হচ্ছে বই কি। বাঁশিটা কেড়ে নেবেন তো? নেওয়াই তো উচিত, কিন্তু নিতে পারছি কই। কেন? কেড়ে নেবার জোরটাই যে আপনি কেড়ে নিলেন। বড্ড কবিত্ব হয়ে গেল, কি বলেন? তা একটু হলো, কিন্তু যা বললেন তা যদি সত্যি হয় তাহলে বলবো এ পথে আসা আপনার ঠিক হয়নি, আপনি মিসফিট। আমি বললাম, ঠিক ওই কথাটা আমিও আপনার সম্বন্ধে বলতে পারি অনিমেষবাবু। এই রাস্তা আপনার নয়। কেন? আপনি শিল্পী, আপনি রসস্রষ্টা। আপনার পথ সুন্দরের পথ, বিরোধের পথ নয়। রাজনীতির বন্ধুর পথে আপনি ক্রমাগত হোঁচট খাবেন, অভীষ্ট সীমানায় কখনো পৌঁছতে পারবেন না। অনিমেষ চুপ করে রইলেন। আমি একটু থেমে আবার বললাম, আপনি হয়তো বলবেন আমাদের পথে সংঘর্ষ নেই। মহাত্মাজি শান্তিকামী। তিনি বলেছেন ইংরেজের সঙ্গে আমাদের বিরোধ নেই, তার নীতির সঙ্গে আমাদের অসহযোগ। কিন্তু ওটা শুধু কথার মারপ্যাঁচ, আসলে ও দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। অনিমেষ এবারও প্রতিবাদ করলেন না, তেমনি নীরবে বসে রইলেন। আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি এদেরই অহিংস অসহযোগ বিশ্বাস করেন? নিঃসংকোচে উত্তর এলো, না। এই খদ্দর ফিলোসফি? তাও করি না। হিন্দু মুসলিম ইউনিটি? না, সে বস্তুতেও আমার বিশ্বাস নেই। আমি হেসে ফেললাম। তাহলে দেখছি আপনার মতো বিশ্বস্ত এবং অকপট সৈনিক এদের আর নেই। অনিমেষ গাম্ভীর্য রক্ষা করেই বললেন, কারো মতবাদ নিয়ে আমার মাথা ব্যথা নেই মলয়বাবু। আমার কাছে মানুষের থিওরির চেয়ে অনেক বড় সেই মানুষটি। সেখানে আমার বিশ্বাস অন্ধ এবং অটল। সে জায়গায় যদি কোনোদিন ভাঙন ধরে, সেই দিন এ রাস্তা ছেড়ে দেব। ঠিক 2 বছর পরের কথা। মহাত্মাজি তার আগেই হিমালয়ান ব্লান্ডার ঘোষণা করে সম্মুখ সমর থেকে সরে দাঁড়িয়েছেন। যারা তাঁর এবং তাঁর অধিনায়কদের আহ্বানে স্যার আশুতোষের গোলামখানায় পদাঘাত করে বেরিয়ে পড়েছিল, তাদের কানে আবার নতুন করে মন্ত্র বর্ষিত হচ্ছে, ছাত্রানাং অধ্যয়নং তপ। কিন্তু সে তপস্যা নতুন করে শুরু করবার পথ কোথায়, সে সম্বন্ধে নেতৃবৃন্দ নীরব। যারা ঘাটেও নহে পারেও নহে, সেই ঘোর সন্ধেবেলায় তাদের ডেকে নেবার কেউ নেই। এমনি সময় একদিন ডালহৌসি স্কোয়ারের ভিড়ের মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল অনিমেষের সঙ্গে। আমি তাকে চিনতে পারিনি, চেনবার কথাও নয়। তিনি আমাকে ডেকে থামালেন। পরনে একটি জীর্ণ খদ্দরের পাঞ্জাবি, জুতোজোড়া তালির কল্যাণে পুনর্জন্ম লাভ করেছে। গায়ের উজ্জ্বল রং তামাটে, বয়স বেড়ে গেছে অন্তত 10 বছর। বললাম, কি করছেন আজকাল? কলেজে ভর্তি হননি? কই আর হলাম, মা মারা গেলেন, 2 বড় বড় বোন গলার উপর, আর একটা ছোট ভাই। চাকরি খুঁজছি। চাকরি যখন করতে চান, বিয়ে পাশটা করলে সুবিধে হতো না? অনিমেষ হেসে বললেন, পাশ করতে চাইলেই তো আর করা যায় না। তাছাড়া পাশ করেই বা লাভ কি হতো? স্বদেশী মামলায় জেল খেটেছি শুনে সবাই দরজা দেখিয়ে দেয়। গভর্নমেন্ট অফিসে তো বটেই, মার্চেন্ট অফিসগুলো পর্যন্ত। আপনার খোঁজে আছে নাকি কিছু? 15-20 যা দেয় তাতেই রাজি আছি। আচ্ছা, চেষ্টা করব। ঠিকানা লিখে দিয়ে অনিমেষ আবার জনারণ্যে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ সেই দিকে চেয়ে দাঁড়িয়ে রইলাম। এই অনিমেষ ছিল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র। তার বিধবা মায়ের এবং 2-3টি নিঃসহায় ভাই বোনের একমাত্র ভরসাস্থল। মার একান্ত কামনা ছিল
ছেলে বিদ্বান হবে, মানুষ হবে, সংসারের দুঃখ ঘোচাবে। এই আশা নিয়েই তিনি তাঁর শেষ সম্বল ছেলের কল্যাণে নিঃশেষ করেছিলেন। তারপর কোথা দিয়ে কি হয়ে গেল, ছেলে কলেজ ছেড়ে আশ্রয় নিল জেলে, আর মায়ের আশ্রয় হলো শয্যা। সে আশ্রয় তার আর ঘুচল না। তারপর একদিন সংসার থেকে তিনি বিদায় নিলেন, সম্ভবত বিনা চিকিৎসায়। রেখে গেলেন দুটি নিরাশ্রয়া অনুরা কন্যা আর একটি সহায়বিহীন শিশুপুত্র। একটি ভদ্র শিক্ষামার্জিত সুখী পরিবার বন্যার জলে ভেসে চলে গেল। অনিমেষ একটা দুটো নয়, এমনি হাজার হাজার অনিমেষ এবং তাদের মুখাপেক্ষী আরও কয়েক হাজার নর নারী শিশু এইভাবেই সেদিন তলিয়ে গেছে মধ্যবিত্ত শিক্ষিত বাংলার ঘরে ঘরে। কে তার জন্য দায়ী? যারা রাজনীতির উচ্চ মঞ্চে বিচরণ করেন তারা হয়তো বলবেন এরা সব স্বাধীনতার বলি। বৃহৎ সাফল্যের স্রোতের মুখে এইসব সামান্য ক্ষতি তৃণের মতোই ভেসে গিয়ে থাকে সকল দেশে, ইতিহাসের সকল অধ্যায়। স্বাধীনতাকামী পরপদানত দেশের এটাই একমাত্র পরিণাম, অস্বীকার করি না। দেশের বৃহত্তর কল্যাণের গভীর তাৎপর্য মনে মনে উপলব্ধি করবার চেষ্টা করলাম, কিন্তু অনিমেষের অনাহারক্লিষ্ট শীর্ণ মুখখানা এবং তাকে ঘিরে দু তিনটি অদৃষ্ট অপরিচিত ও অসহায় কিশোর কিশোরীর ম্লান মুখ বারংবার চোখের ওপর ভেসে উঠতে লাগল। একটা কথা জিজ্ঞাসা করা হলো না, অনিমেষের সেই অন্ধবিশ্বাস কি আজও অটুট আছে? একটা ক্ষুদ্র ফাটলও কি দেখা দেয়নি কোনোখানে? আজ এ পর্যন্তই। উপন্যাসের ৬ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।